কি সবাই ভালো তো? তো যাই হোক, এখন উত্তর পাবো না এখানে। তো তাও আশা করে নিচ্ছি সবাই খুব ভালো আছো। তো এত অসুবিধার মধ্যেও আমাদের অল্প অল্প করে পড়াশোনাটা করতে হবে। তো আজকে তোমরা জানো আমি কেমিস্ট্রি পড়াবো। তো সেক্ষেত্রে ক্লাস 10-এর যে একটা চ্যাপ্টার আছে দেখবে, ইনঅর্গানিক কেমিস্ট্রি, আমাদের স্কুলের সিলেবাসের সেকেন্ড টার্মে ছিল। তো সেই চ্যাপ্টারটা আমরা পড়বো, ইনঅর্গানিক কেমিস্ট্রি, বাংলা যেটাকে বলছে অজৈব রসায়ন। আমি যখন বোর্ড ওয়ার্ক করবো তখন আমি ইংলিশে লিখবো, তোমরা একটু যারা বাংলা ভার্সন, আমি বেঙ্গলিটা আমি বলে দেবো, বাংলাটা বুঝে নেবে। আর হচ্ছে অবশ্যই বারবার করে একটা কথা বলছি, একদম ক্লাসের মতন করে পড়বে, মানে একদম ভিডিওটা শুনবে এবং খাতায় কিন্তু নোট ডাউন করবে। জাস্ট ভিডিও শুনলে কিন্তু সেই পড়া কিন্তু মনে থাকবে না। এখন বুঝতে পারো, মোটামুটি 1 মাস 2 মাস পরে তোমার মনে থাকবে না। তো ব্যাপারটা কিন্তু একদম নোট ডাউন করে লিখবে, মানে একদম ভিডিও পজ করে লিখবে। শুধু আমি বলছি মানে যে কোনো স্যারের ক্লাসে কিন্তু তোমরা একটু নোট ডাউন করে নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে, সেটা মনেও থাকবে। তো যাই হোক, তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রিটা পড়বো, ঠিক আছে? আমাদের ক্লাস 10-এর দেখবে একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। তো সেটা আমরা পড়বো। তো সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, বাংলাতে চ্যাপ্টারটার নাম হচ্ছে অজৈব রসায়ন। তো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা শুধু এইটুকু নাম না, চ্যাপ্টারটার পুরো যদি নাম দেখো বোর্ডে দেখবে, বইতে, তাহলে দেখবে ইনঅর্গানিক কেমিস্ট্রি ইন ল্যাবরেটরি অ্যান্ড ইন ইন্ডাস্ট্রি রয়েছে, মানে পরীক্ষাগার এবং শিল্পে অজৈব রসায়ন, পরীক্ষাগারে এবং শিল্পে অজৈব রসায়ন, ঠিক আছে? তো এটা নিয়ে আমাদের চ্যাপ্টারটা। তো সবসময় মনে রাখতে হবে এই চ্যাপ্টার থেকে কি কি টপিক আছে সবার আগে জানতে হবে। যখনই তুমি কোনো চ্যাপ্টার পড়বে, যে সাবজেক্টই পড়বে, সেই চ্যাপ্টারটার মধ্যে কি কি জিনিস পড়তে হবে সেই আইডিয়াটা প্রথমে থাকা দরকার, ধারণাটা থাকা দরকার, ঠিক আছে? তো প্রথমে যেটা বলবো কি কি আছে এই চ্যাপ্টারে। তো ইনঅর্গানিক কেমিস্ট্রি এই চ্যাপ্টারে আমাদের পড়তে হবে অ্যামোনিয়া সম্বন্ধে, ঠিক আছে? অ্যামোনিয়া গ্যাসের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, সেই অ্যামোনিয়া সম্বন্ধে পড়বো আমরা। হাইড্রোজেন সালফাইড সম্বন্ধে পড়বো, হাইড্রোজেন সালফাইড। দেন পড়বো আমরা নাইট্রোজেন, এই নামগুলো সবাই নিশ্চয়ই শুনেছো অল্প বিস্তর, নাইট্রোজেন। এছাড়াও পড়বো যেগুলো নামগুলো তুমি জানো, পুরো নাম দিচ্ছি না, H2SO4, HNO3, HCl, এদের নিয়ে পড়বো। তো এদের নিয়ে কি পড়বো? প্রথম কথা হচ্ছে এদের কি পড়বো? অ্যামোনিয়া নাম শুনলে তো হবে না, কিছু পড়তে হবে। তো অ্যাকচুয়ালি এখান থেকে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে এই যে প্রথম 3টে নাম লিখেছি আমি, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড আর নাইট্রোজেন, এই 3টে গ্যাসের ক্ষেত্রে আমরা পড়বো হচ্ছে মেনলি এদের প্রিপারেশন, বাংলায় হচ্ছে প্রস্তুতি। এদের প্রিপারেশন পড়বো, মানে এদের প্রস্তুতিগুলো পড়বো, কিভাবে প্রস্তুত করা হয়। নেক্সট পড়তে হবে এদের প্রপার্টিস এর বাংলা কি? ধর্ম। প্রপার্টিস এর বাংলা হচ্ছে ধর্ম। তোমরা নিশ্চয়ই জানো ধর্ম দুরকম হয়, একটাকে বলে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম, ফিজিক্যাল প্রপার্টি এন্ড কেমিক্যাল প্রপার্টি। তাহলে এর আন্ডারে এখান থেকে আবার পড়বো দুটো জিনিস, একটাকে পড়বো আমরা ফিজিক্যাল প্রপার্টি বা ফিজিক্যাল নেচার, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ভৌত এবং রাসায়নিক ধর্ম। ফিজিক্যাল মানে ভৌত এবং কেমিক্যাল মানে রাসায়নিক। আর কি পড়বো? আর পড়বো এখান থেকে এদের ইউজগুলো, ইম্পর্টেন্ট ইউজগুলো আমরা পড়াশোনা করব। তো এই হচ্ছে আমাদের এই 3টে গ্যাস থেকে পড়তে পারে। কেমিক্যাল প্রপার্টি মানে বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন থাকবে, রাসায়নিক বিক্রিয়া থাকবে, এবং যেহেতু বিক্রিয়া থাকবে মানে বিক্রিয়াগুলো আমাদের মনে রাখতে হয়, এবং আমাদের সবসময় মনের মধ্যে ভয় কাজ করে, বা আমাদের অনেক রিঅ্যাকশন মুখস্থ রাখতে হবে। তো আমি বলবো যে ভয় পাওয়ার কিছু নেই, কারণ দেখবে হয়তো সব মিলে গোটা রিঅ্যাকশন হয়তো গোটা 15টা 20টা আছে, তার মানে দিনে একটা করে রিঅ্যাকশন করলেও কিন্তু 20 দিনের রিঅ্যাকশন কমপ্লিট হয়ে যাবে, যদি 20টা রিঅ্যাকশন থাকে। দিনে একটা রিঅ্যাকশন যদি মুখস্থ করো, তো এখন প্রচুর দিন বাকি আছে পরীক্ষা, মানে ইজি মনে রাখা যাবে। আমি আশা করবো সবাই পারবে, মানে না পারার কিচ্ছু নেই। আর আমি চেষ্টা করবো রিঅ্যাকশন গুলো যদি কোনো ট্রিক্স বলে বা কিছু সহজ করে যদি মনে রাখানো যায়, তো সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে? একটু ক্লাসে যা বলবো শুধু লিখে নেবে, মানে শুনে রাখলে হবে না, ঠিক আছে? আর এই যেগুলো রয়েছে এদের ক্ষেত্রে আমাদের যেটা পড়বো, এদের ম্যানুফ্যাকচার করবো। ম্যানুফ্যাকচার মানে কিভাবে প্রিপেয়ার করা হয়, কোথায়? ইন্ডাস্ট্রিতে। মানে জেনারেলি এদের পড়বো আমরা ইন্ডাস্ট্রিয়াল মেথড, ঠিক আছে? ইন্ডাস্ট্রিয়াল মেথড, ঠিক আছে? ইন্ডাস্ট্রিয়াল মেথড পড়বো। ইন্ডাস্ট্রিয়াল মেথড কিসের পড়বো না? প্রিপারেশনের। এদের প্রিপারেশনের ইন্ডাস্ট্রিয়াল মেথড, মানে কিভাবে ইন্ডাস্ট্রিতে এদের তৈরি করা হয় সেটা নিয়ে আমরা পড়বো, ঠিক আছে? ওকে, তো এই চ্যাপ্টারটা মেইন, এই জিনিসগুলো আমাদের এখানে পড়তে হবে। তো আজকে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে এই অ্যামোনিয়াটা। ফার্স্ট হচ্ছে অ্যামোনিয়া, খুব ইম্পর্টেন্ট, এটা আমরা পড়বো। আরো একটা কথা বলে দিই, এখান থেকে এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের বোর্ড এক্সামে 8
মার্কস আসবে, 8 নম্বর আসবে, মানে এটা অনেক নম্বরই কিন্তু এই চ্যাপ্টার থেকে আছে, 8 নম্বর, ঠিক আছে। তো 8 নম্বরের মধ্যে দেখবে তোমাদের এমসিকিউ 1 মার্কস 2 মার্কস 3 মার্কস সব জায়গাতেই কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। ওকে, তো আমরা তাহলে শুরু করবো আজকে অ্যামোনিয়া নিয়ে পড়াশোনা করবো। ওকে, তাহলে আমরা ফার্স্ট পড়বো যেটা, সেটা হচ্ছে অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া নিয়ে শুরু করছি। ওকে, তো এটা মুছে দিই এগুলো সব। আচ্ছা, তো ফার্স্ট আমরা যখন অ্যামোনিয়া পড়বো, আমি যখন ক্লাসেও পড়াই দেখবেন সবসময় বলি যখন টপিকটা পড়বে সেই টপিকটা সম্বন্ধে কিছু তথ্য আমাদের জানতে হবে। সেই টপিকটা মানে ওই টপিক সম্বন্ধে অল্প কিছু আইডিয়া থাকা দরকার। দেখবে যখন ক্লাসে যে কোনো পয়েন্ট পড়ি আমি কিছু পয়েন্ট লিখে দিই। তো প্রথম কথা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া নামটা যখন তুমি শুনবে তখনও তোমার মধ্যে কিছু ফিল হওয়া দরকার, মানে কিছু ফিলিংস আসা দরকার। মানে তুমি ক্লাসে শুনলে তোমার ক্লাসের একটা বন্ধুর নাম সৌরভ, যে সৌরভ নামটা শুনলে তোমার দেখবে কিছু তথ্য মনে পড়ে। এ খুব শয়তান, এ খুব দুষ্টুমি করে, এ আমাকে এটা বলেছিল, ও তাকে ওটা বলেছিল, ও খেলতে গিয়ে এইটা করেছিল, মনে পড়ে। তেমন অ্যামোনিয়া নামটা শোনার সঙ্গে সঙ্গে তোমার মধ্যে জাস্ট কিছু পিকচার চলে আসে, যে এটা এরকম হবে ওরকম হবে, কিছু পিকচার, কিছু ছবি তোমার মধ্যে ভেসে আসা সঙ্গে সঙ্গে। ক্লিয়ার? তো প্রথম যেটা হচ্ছে, তো অ্যামোনিয়া সম্বন্ধে যদি আমি বলছি অ্যামোনিয়াকে ফিল করার কথা, অ্যামোনিয়া মোটেই মানে ফিলিংসটা মোটেই ভালো এক্সপিরিয়েন্স নয় নিশ্চয়ই। আশা করি জানো বা না জানলেও ছোট থেকে বড় সবারই অ্যামোনিয়াকে ফিল করার এক্সপিরিয়েন্স আছে, মোটেই ভালো নয়। তো যাই হোক, তো অ্যামোনিয়া যেটা হচ্ছে প্রথমেই জানতে হবে, প্রথম কথা হচ্ছে অ্যামোনিয়া, আমি তো বারবার স্পেলিং করে লিখছি, অ্যামোনিয়া জিনিসটা কি। কেমিস্ট্রিতে সবকিছু হয় কেমিক্যাল ফর্মুলা দিয়ে। অক্সিজেনকে আমরা O2 বলে জানি, হাইড্রোজেনকে আমরা H2 বলে জানি। তো অ্যামোনিয়া বারবার করে লিখছি, অ্যাকচুয়ালি জিনিসটা কি, মানে কিভাবে কেমিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করবো একে। তো তার জন্য জানতে হবে যেটা কি কি অ্যাটম দিয়ে তৈরি। যেমন জল বললে তুমি জানো হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে তৈরি, তাই তো। তো যেমন অ্যামোনিয়া ব্যাপারটা কি, তো প্রথমে যেটা হচ্ছে তাহলে জানতে হবে এদের কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট গুলো কি কি। এদের কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস গুলো কি কি, কি কি কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট আছে। তো সেগুলো হচ্ছে কি, একটা হচ্ছে নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন নিয়ে তৈরি। তাহলে নেক্সট প্রশ্ন, নাইট্রোজেন আর হাইড্রোজেন নিয়ে যদি তৈরি হয় তাহলে কি ব্যাপারটা ফর্মুলাটা কি এরকম, নাইট্রোজেন মানে N, হাইড্রোজেন মানে H, NH, ন্যাশনাল হাইওয়ে, তা তো নয়। বা এটা কি N2H2 বা N100 H100 এরকম কিছু, এরকম কি কিছু, তা নয়। ব্যাপারটা আমরা জানতে হবে এক্সাক্ট ওর মধ্যে কটা N অ্যাটম রয়েছে, কটা হাইড্রোজেন অ্যাটম রয়েছে। তো সেটা হচ্ছে NH3, মানে এটা কি এর কেমিক্যাল ফর্মুলা। তাহলে কেমিক্যাল ফর্মুলা হচ্ছে NH3। ওকে, দেন জানতে হবে যে এর মলিকিউলার মাস কত, এর মলিকিউলার মাস কত, মানে আণবিক ভরটা কত, বাংলায় যেটা বলে আণবিক ভর। তাহলে এটা কি কি নিয়ে তৈরি হয়েছে, তাহলে এটার মধ্যে রয়েছে NH3 মানে N একটা আর H হচ্ছে তিনটে, তার মানে অ্যাটমিক মাস গুলোকে যোগ করলে আমরা মলিকিউলার মাস পেয়ে যাব। আমরা জানি নাইট্রোজেনের অ্যাটমিক মাস কত, 14 আর হাইড্রোজেনের কত 1। তাহলে ব্যাপারটা কি হচ্ছে 14 যোগ 3 into 1 equal to কত 17। তার মানে এর আণবিক ভর হলো 17, মলিকিউলার মাস 17। আর গ্রাম মলিকিউলার মাস বললে, গ্রাম আণবিক ভর করলে জাস্ট গ্রামে প্রকাশ করবো, অর্থাৎ 17 গ্রাম লিখবো। তাহলে এই হয়ে গেল। দেন ব্যাপারটা হচ্ছে এই যে অ্যামোনিয়া ব্যাপারটা, এ দেখতে কেমন, এ দেখতে কেমন, মানে এর 4টে হাত না 5টা পা না 10টা মুন্ডু কি আছে সেটা জানতে হবে। প্রথম কথা, তাহলে অ্যামোনিয়া এখানে কেমিস্ট্রি দেখো হাত পা তো হয় না, আমরা কি বলি বন্ড করা, কি কার সঙ্গে করা বন্ড করেছে, তো সেটা আমরা দেখে নিতে হবে। তো এটা কিন্তু আমরা মানে এর স্ট্রাকচারটা কি। তবে নেক্সট কোশ্চেন আসছে অ্যামোনিয়ার স্ট্রাকচার কি হয়। তো অ্যামোনিয়ার স্ট্রাকচার, এটা কিন্তু যখন আমি ক্লাসে কেমিক্যাল বন্ডিং পড়িয়েছিলাম, তো কেমিক্যাল বন্ডিং যখন পড়িয়েছি তখন দেখবে অ্যামোনিয়ার স্ট্রাকচার তোমরা করেছো, যখন কোভ্যালেন্ট কম্পাউন্ড পড়েছিলাম তার যখন লুইস ডট স্ট্রাকচার এঁকেছিলাম তখন কিন্তু আমরা অ্যামোনিয়ার স্ট্রাকচার অলরেডি ক্লাসে এঁকেছি, এবার তোমরা নিজেরাই করেছো, মানে তোমরা নিজেরাই কিন্তু পারো এই জিনিসটা। তো সেটা আমি একবার মনে করিয়ে দিচ্ছি, তোমরা পারবে দাও। আর যারা যারা পারবে তারা নিজেরাই একবার পজ করে নিয়ে আরেকবার করে নাও, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে লুইস ডট স্ট্রাকচারটা। তাহলে অ্যামোনিয়া কি রয়েছে NH3, তাহলে নাইট্রোজেনের এখানে ইলেকট্রন বিন্যাস কত, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, পরমাণু ক্রমাঙ্ক 7। পরমাণু ক্রমাঙ্ক 7 হওয়ার অর্থ হচ্ছে 7খানা ইলেকট্রন রয়েছে, তাহলে প্রথম কক্ষে 2টো আর তারপরে কক্ষে 5টি ইলেকট্রন আছে। আর কটা হাইড্রোজেন আছে টোটাল
তিনটে হাইড্রোজেন, প্রত্যেকটাতেই আছে একটা একটা করে ইলেকট্রন, কারণ এইচ গুলোর অ্যাটমিক নাম্বার 1 হয়, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 1, তাহলে এইচ গুলোতে একটা ইলেকট্রন। এখন তাহলে নাইট্রোজেনের শেষ কক্ষে 5টি ইলেকট্রন। আমরা জানি কি সবসময় অ্যাটম গুলো যায় আউটার মোস্টে অক্টেট ফিল করতে, অষ্টক লাভ করতে। তাহলে কি হবে, তাহলে ওরাও নিষ্ক্রিয় মৌলের মতো স্থায়ী হবে। এগুলো নিয়ে আর বিস্তারিত করছি না, কারণ ক্লাসে যখন পিরিয়ডিক টেবিল বা কেমিক্যাল বন্ডিং পড়েছো তখন তোমরা এগুলো সবই শিখে গেছো। তো তার মানে এর স্টেবল হতে আর 3টে ইলেকট্রন দরকার, আর 3টে হলেই 8টা হয়ে যাবে। আর হাইড্রোজেনের তো 8টা হওয়ার ব্যাপার নেই, কারণ হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, আর হাইড্রোজেনের সবথেকে ক্লোজেস্ট যে ইনার গ্যাসটা রয়েছে, ওর যে কাছাকাছি যে ইনার গ্যাস সেটা হচ্ছে হিলিয়াম। ওর কাছে নিষ্ক্রিয় গ্যাসটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হয় 2, মানে হাইড্রোজেন চাইবে হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে। এখন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? প্রথম পক্ষে 2টো ইলেকট্রন থাকে, মানে হাইড্রোজেন চাইবে কিভাবে 2টো ইলেকট্রন লাভ করি। এখন প্রত্যেকটা হাইড্রোজেনেরই একটা একটা করে ইলেকট্রন, তার মানে এও চাইবে আরেকটা লাভ করতে, এও চাইবে আরেকটা লাভ করতে, এও চাইবে একটা লাভ করতে, আর এখানে এও চাইবে 3টে লাভ করতে। তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম ক্লাসে পড়ানোর সময়, যখন ব্যাপারটা হয় একজন ইলেকট্রন ছাড়বে একজন নেবে, একজন ছাড়বে একজন নেবে, যদি এরকম হয় তখন সেক্ষেত্রে সাধারণত আয়নিক বন্ড হয়, কারণ একজন ছাড়লে ক্যাটায়ন তৈরি হয়, একজন নিলে অ্যানায়ন তৈরি হয়। এখানে দেখো এরও 3টে ইলেকট্রন দরকার, এদের প্রত্যেকের আবার একটা একটা করে ইলেকট্রন দরকার। যখন উভয় পক্ষরই ইলেকট্রন দরকার হয়, নেওয়ার দরকার হয়, মানে কেউ ছাড়বে না, মানে ক্যাটায়ন তৈরির কোনো চান্সই নেই, তার মানে সেখানে আয়নিক বন্ড হওয়ার কোনো চান্স নেই। তাহলে আমাদের সিলেবাসে পড়ে আছে আর একটাই বন্ডিং, সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, মানে সমযোজী বন্ধন। তার মানে বুঝতেই পারছো এখানে সমযোজী বন্ধন হবে। তাহলে এখানে কি হবে, এমনিতেও আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুটোই হচ্ছে অধাতু, আর আমরা জানি দুটো অধাতুর মধ্যে যে রাসায়নিক বন্ধন হয় সেটা হচ্ছে সমযোজী প্রকৃতির হয়, তারা হচ্ছে কোভ্যালেন্ট প্রকৃতির হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, তাহলে এই নাইট্রোজেন রয়েছে, নাইট্রোজেনের রয়েছে কটা ইলেকট্রন, আউটার মোস্টে 5টে ইলেকট্রন। তাহলে 1 2 3 4 5টে ইলেকট্রনকে আমি লিখলাম এইভাবে। এখন যে হাইড্রোজেন গুলো রয়েছে তাহলে সেগুলোকে আমি লিখে দিই এইভাবে। তাহলে হাইড্রোজেন ইলেকট্রন গুলো ক্রস দিয়ে লিখছি, এটা একটা হাইড্রোজেন ইলেকট্রন, এটা একটা হাইড্রোজেনের ইলেকট্রন, আর এটা একটা হাইড্রোজেনের ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে যদি এটা হয় তাহলে কি হবে, এ একটা ইলেকট্রন শেয়ার করবে, এও একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা শেয়ারিং হবে, এটা আর এটা। তাহলে কি হবে, তাহলে দেখো, তাহলে নাইট্রোজেনের নিজের ছিল 1 2 3 4 5 5টি ইলেকট্রন, ও এই ইলেকট্রনটা লাভ করছে, মানে 5 আর 3 8 হবে। আবার এই ইলেকট্রনটা একে লাভ করছে, একে লাভ করছে, আর এই ইলেকট্রনটা একে লাভ করছে। তারপরে এরাও কিন্তু দুটো করে হয়ে যাচ্ছে হাইড্রোজেন গুলো, তার মানে এরাও কিন্তু অষ্টক লাভ করছে, তাই তো? তার মানে ব্যাপারটা হচ্ছে এদের স্ট্রাকচারটা কি হবে, এন যখন শেয়ারিং এর ফলে সেক্ষেত্রে আমরা কি লিখি, ড্যাশ দিয়ে লিখি, ড্যাশটাকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ডের চিহ্ন। তাহলে এটা ব্যাপারটা হচ্ছে এরকম, আর এই দুটো ইলেকট্রন কিন্তু পড়ে থাকলো। তার মানে কি হচ্ছে, এখানে এই ইলেকট্রনটা এর সঙ্গী একে পেয়ে গেছে, এই ইলেকট্রনটা এর সঙ্গী খুঁজে পেয়েছে, এই ইলেকট্রনটা এর সঙ্গী খুঁজে পেয়েছে, কিন্তু এই দুটো ইলেকট্রন এরা হচ্ছে বেচারা ইলেকট্রন, এরা হচ্ছে মানে এদের কোনো সঙ্গী টঙ্গী এরা কেউ খুঁজে পায়নি, তাই তো? তার মানে সঙ্গী খুঁজে পায়নি মানে কি, এদের জীবন সঙ্গীহীন হয়ে গেছে, একা একা কাটছে জীবন, মানে নিঃসঙ্গ জীবন। তার জন্য আমরা কি বলছি, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ইংলিশে এটা বলবো আমরা লোন পেয়ার অফ ইলেকট্রন, এটাকে আমরা বলছি লোন পেয়ার অফ ইলেকট্রন। ই মাইনাস দিয়ে রাখলাম শর্টে, ঠিক আছে, ই মাইনাস মানে ইলেকট্রন, লোন পেয়ার অফ ইলেকট্রন, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। ওকে, তো এখন তার মানে NH3 স্ট্রাকচারটা কিরকম, এখানে 3টে NH কোভ্যালেন্ট বন্ড রয়েছে, NH সমযোজী বন্ধন রয়েছে 3খানা, আর একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। ক্লিয়ার? তো এখন নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা একটু পরে আবার কাজে লাগবে, একটু পরে বলছি। তো না দেখো স্ট্রাকচারটা মনে রাখবে অবশ্যই। তো নেক্সট কি জানতে হবে, স্ট্রাকচার জেনে গেলাম, 3টে হাত রয়েছে, 3খানা হাত বিশিষ্ট প্রাণী এটা। নেক্সট জানবো যেটা জানবো সেটা হচ্ছে দেখতে কেমন, এই লুকসটা কিরকম দেখতে, মানে বেশ বর্ণময় না বর্ণহীন, বেশ কালারফুল একটা ব্যাপার স্যাপার না কালারহীন ব্যাপার স্যাপার, তাই তো? মানে প্রথমে প্রশ্ন হচ্ছে দেখতে কেমন, মানে লুকসটা কিরকম, একে দেখতে কিরকম, তাই তো? তার মানে লুকসটা কিরকম আমি জাস্ট এমনি লিখলাম। তো ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে কালারলেস, এটা কিন্তু কালারলেস, মানে কালারলেস একটা গ্যাস, ঠিক আছে? তো এই প্রাণীটা যখনই বেরোয় দেখতে হবে, মানে বেশ আবার ডিওটিও দেওয়া কিনা, একদম পারফিউম টাইফিউম মাখা, বেশ ভালো স্মেল বেরোচ্ছে, এরকম কি নাকি বাজে কোনো স্মেল মেখে এসছে, এটা দেখতে হবে। তার মানে দেখতে হবে এর স্মেলটা কি, এ যখন পাশ দিয়ে যাবে মানে তুমি থাকবে না, দূরে পালাবে, এই ব্যাপারটা। তো ব্যাপারটা হচ্ছে এর স্মেলটা কিন্তু পাঞ্জেন্ট স্মেল, এর স্মেল হচ্ছে পাঞ্জেন্ট,
পাঞ্জেন্টের বাংলা হচ্ছে ঝাঁঝালো, ঝাঁঝালো গন্ধ। এবার ঝাঁঝালো মানে তোমরা ঝাঁঝ ঝাঁঝ ফিল করছো, কিন্তু আমরা সবাই, সেই জন্যই বলেছিলাম ছোট থেকে বড় সবাই আমরা কি ফিল করেছি, এবং এক্সপিরিয়েন্সটা খুব খারাপ, কিন্তু মানে আমার তো খারাপ, তোমাদেরও নিশ্চয়ই খারাপই হবে। তো পাঞ্জেন্ট স্মেলটা, এটা কিরকম স্মেল, এটা হচ্ছে লাইক ইউরিন, ইউরিনের যে স্মেলটা তুমি পাও সেটাই। তার মানে নিশ্চয়ই সেটা নিশ্চয়ই খুব সুখকর একটা গন্ধ নয়, নিশ্চয়ই খুব বাজে ব্যাপার স্যাপার একটা। ইউরিনের যে ঝাঁঝালো গন্ধটা সেটাই হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ, ঠিক আছে? তো যাই হোক, তো এখন যেটা জানতে হবে আর্থ প্রপার্টি, সেটা হচ্ছে এ বেশ ওজনদার কিনা, বেশ সেটা ভারী লোক, ভারী ভারী ব্যাপার স্যাপার কিনা, ওজন কিরকম। তো এখানে আমরা যেহেতু কেমিস্ট্রি করছি, এখানে কোনো মানুষকে নিয়ে করছি না, তো মানে আমরা দেখবো এয়ারের থেকে এটা বেশি ভারী না এয়ারের থেকে কম। তো সেটা মনে রাখবো, এটা হচ্ছে লাইটার দ্যান এয়ার, লাইটার দ্যান এয়ার মানে বায়ুর থেকে হালকা, ক্লিয়ার? বায়ুর থেকে এটা হালকা, বাতাসের থেকে হালকা, কিন্তু লাইটার দ্যান এয়ার। আর কি মনে রাখবো এখান থেকে, অ্যামোনিয়াকে নামটা শুনলে আর কি মাথায় রাখবো যে এটা কবে আবিষ্কার হয়েছিল না হয়েছিল সেগুলো তো মনে রাখবোই, ঠিক আছে? আবিষ্কার কবে হয়েছিল তারপর বলে দিই, ফার্স্ট টাইম প্রিপারেশন, ফার্স্ট প্রিপারেশন কবে হয়েছিল? ফার্স্ট প্রিপারেশন মানে আমি বলতে চাইছি প্রথম কবে কে প্রিপেয়ার করেছিল। অ্যাকচুয়ালি এটা প্রিপেয়ার হয়েছিল ইন 1774, প্রচুর আগে, ঠিক আছে? 1774 এ কে করেছিলেন? বাই দ্য সায়েন্টিস্ট, কোন বিজ্ঞানী? প্রিস্টলি, বাই দ্য সায়েন্টিস্ট প্রিস্টলি। এই বিজ্ঞানী 1774 সালে প্রথমে অ্যামোনিয়াকে তৈরি করেছিলেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে এটা কি অ্যাসিডিক না বেসিক? অ্যাসিডিক অর বেসিক, কোনটা? আম্লিক না ক্ষারীয়, কোনটা? তো এখন দেখো আমি মনে করিয়ে দিই, তুমি দেখো এর স্ট্রাকচার যেটা লিখেছো, স্ট্রাকচারটা করেছিল এরকম, এন, এই একটা এইচ, এই একটা এইচ, এই একটা এইচ, এখানে দুটো লোন পেয়ার রয়েছে। এবার মনে করে দেখো ক্লাস 9 একটু ফিরে এসো। ক্লাস 9 যখন তোমাদের আমি ক্লাস নিয়েছিলাম, বা যে স্যারই ক্লাস নিক, তারা প্রথমেই দেখবেন অ্যাসিড ক্ষার কাকে বলে সেটা বুঝিয়েছিলেন কিছু কিছু বিজ্ঞানী থিওরি দিয়ে, যেমন আর্হেনিয়াস থিওরি ছিল, আর্হেনিয়াস থিওরি তোমার বইতে ছিল। এবার নিশ্চয়ই স্যারেরা এটাও বলেছেন লুইস থিওরি কি হয়, ব্রনস্টেড লাউরি থিওরি কি হয়, এগুলো তোমরা পড়েছো। তো সেক্ষেত্রে মনে করে দেখো লুইস থিওরি হয়তো ভুলে গেছো, আমি মনে করে দিচ্ছি। মনে করে দেখো আর্হেনিয়াস কনসেপ্টে পড়েছিলে যে সকল যৌগ জলীয় মাধ্যমে H+ আয়ন দান করে, H+ অ্যাকচুয়ালি ঠিক নয়, H3O+ আয়ন দান করে, তাদেরকে আমরা অ্যাসিড বলি। আর যারা OH- আয়ন দান করে জলীয় দ্রবণে, তাদেরকে আমরা ক্ষার বলি। তেমনি লুইস মতবাদে ছিল যারা নিঃসঙ্গ ইলেকট্রন যোগ দান করে, যারা লোন পেয়ার অফ ইলেকট্রন দান করে, তাদেরকে বলা হয় হচ্ছে ক্ষার, এবং যারা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় অ্যাসিড। মানে হচ্ছে লোন, তার মানে কারা লোন পেয়ার দান করবে? লোন পেয়ার থাকলে তবে তো দান করবে, মানে যাদের লোন পেয়ার আছে তারা লোন পেয়ার দিতে পারবে, যাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে তারা দান করতে পারবে। কারোর টাকা আছে তাই টাকা দান করতে পারবে, যার টাকা নেই সে দান করবে কিভাবে, তাই তো ব্যাপারটা? তার মানে অ্যামোনিয়ার কিন্তু লোন পেয়ার প্রেজেন্ট, এই যে লিখেছে লোন পেয়ার রয়েছে, তার মানে সুতরাং লিখতে পারি আমরা ইট ক্যান ডোনেট লোন পেয়ার। এটা হচ্ছে লোন পেয়ার নিঃসঙ্গ জোড়কে দান করতে পারে, আর নিঃসঙ্গ জোড়কে দান করে বলে এটা অ্যাকর্ডিং টু লুইস কনসেপ্ট, লুইস মতবাদ অনুসারে এটাকে আমরা বলবো ক্ষার। তাহলে সুতরাং অ্যাকর্ডিং টু লুইস কনসেপ্ট ইট ইজ বেসিক ইন নেচার। তাহলে লুইস মতবাদ অনুযায়ী এটা কিন্তু ক্ষারীয়। লুইস মতবাদ অনুযায়ী অ্যাকর্ডিং টু লুইস কনসেপ্ট ইট ইজ বেসিক ইন নেচার, তার মানে লুইস মতবাদ অনুযায়ী এটা কিন্তু ক্ষারীয়। তার মানে অ্যামোনিয়ার প্রকৃতি কি, অ্যাসিডিক না বেসিক? অ্যান্সার হচ্ছে এটা, এটা হচ্ছে কাটা, মানে অ্যাসিডিক হবে না, হচ্ছে বেসিক। তো ঠিক আছে, তাহলে অ্যামোনিয়ার নামটা শুনলেই আমাদের কিন্তু এই জিনিসগুলো মাথায় অল্প চলে আসে, যে কি দিয়ে তৈরি, না নাইট্রোজেন হাইড্রোজেন নিয়ে তৈরি, ফর্মুলা কি, না NH3, মলিকুলার মাস কত, না 17। অ্যামোনিয়া হচ্ছে কবে কে তৈরি করেছিল, না 1774 খ্রিস্টাব্দে সায়েন্টিস্ট প্রিস্টলি প্রথম তৈরি করেছিলেন। অ্যামোনিয়ার স্মেলটা কেমন, খুব ঝাঁঝালো, এর কি কালার আছে, না এটা কালারলেস, এর মাসটা কিরকম, না এটা লাইটার দ্যান এয়ার, বায়ুর থেকে হালকা। আর হচ্ছে অ্যামোনিয়া অ্যাসিডিক না বেসিক, না অ্যামোনিয়া হচ্ছে বেসিক ইন নেচার, অ্যামোনিয়ার প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। ঠিক আছে, তো এটা জেনারেল আইডিয়া অ্যামোনিয়া সম্বন্ধে। মানে তোমাকে যদি কেউ অ্যামোনিয়া বলে, তাহলে তুমি কিছু কথা অ্যাটলিস্ট বলতে পারবে, 7-8টা পয়েন্ট এখান থেকে বলতেই পারবে। তো এই হচ্ছে ব্যাপার।
তো আমরা প্রথমেই বলেছি আমরা এই টপিকে অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রোজেন এই তিনটে গ্যাসের থেকে আমরা জেনারেলি পড়বো এদের প্রিপেয়ার করা হয় কিভাবে, প্রস্তুতি কিভাবে করা হয়, দেন পড়বো এদের নেচার মানে প্রপার্টিস, কেমিক্যাল নেচার অ্যান্ড ফিজিক্যাল নেচার, ভৌত এবং রাসায়নিক ধর্ম, আর এদের ব্যবহার সম্বন্ধে পড়বো, এদের ইউজগুলো পড়বো। তো ঠিক আছে, তাহলে আমরা এবার শুরু করবো। অ্যামোনিয়া সম্বন্ধে ইন্ট্রোডাকশন হয়ে গেছে, আমরা অ্যামোনিয়া ভদ্রলোক বা ভদ্র মহিলা যেই হন তাকে আমরা চিনে গেছি, তার নেচারগুলো অল্প অল্প করে বুঝতে শিখেছি। তাহলে এখন পড়বো একে তৈরি করবো কিভাবে, ক্লিয়ার? তাহলে আমরা পড়বো এখন অ্যামোনিয়ার প্রিপারেশন। তাহলে এখন আমরা পড়বো অ্যামোনিয়ার প্রিপারেশন অফ অ্যামোনিয়া। হেডিং লাগাও, প্রিপারেশন অফ অ্যামোনিয়া মানে NH3। এটাকে আমরা এখন প্রিপেয়ার করব, ঠিক আছে? কিভাবে প্রস্তুত করা যায়। এবার দেখো, কোনো কিছু প্রস্তুত করার তো অনেক রকম মেথড থাকে, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট, খুব জেনারেল একটা মেথড, যেটা খুব ইম্পর্টেন্ট একটা মেথড, এটা খুব ইউজফুল, সেটা আমি লিখছি। সেটা হচ্ছে কোন অ্যামোনিয়াম সল্ট, মানে বাংলায় অ্যামোনিয়াম লবণ। আচ্ছা, অ্যামোনিয়াম সল্ট মানে কি? যেখানে NH4+ প্রেজেন্ট, মানে যার মধ্যে NH4+ থাকবে, অ্যামোনিয়াম থাকবে। আমরা তোমরা জানো NH4+ কে আমরা অ্যামোনিয়াম বলি। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে NH4Cl, অ্যামোনিয়াম সালফেট হচ্ছে NH4 এর হোল টুয়াইস SO4, মানে NH4+ মানে অ্যামোনিয়া। ক্লাস 7 থেকে কিন্তু তোমরা জানো, না জানলে সেটা খুব লজ্জা। যে কোনো অ্যামোনিয়াম সল্ট, যেটা কিন্তু অন্য প্লাস না, আমার হাতের লেখাটা খুব অসাধারণ, তার জন্য এরকম হয় মাঝে মাঝে। তো অ্যামোনিয়াম সল্ট, তো অ্যামোনিয়াম সল্টের সঙ্গে আমরা যোগ করব কোনো অ্যালকালি, ক্ষার, আমরা লিখবো ক্ষার, অ্যামোনিয়াম লবণ প্লাস ক্ষার। আচ্ছা, অ্যালকালি মানে কেউ ভুলে গেছো নাকি? অনেকে বেস বলো, তাই তো? মানে একটা বেস আর অ্যালকালি কিন্তু মোটামুটি সেম, ক্ষার আর ক্ষারক যেটা আর কি, বেস আর অ্যালকালি কিন্তু মোটামুটি সেম। অ্যাকচুয়ালি অ্যালকালি হচ্ছে যেটা হচ্ছে ওয়াটার সলিউবল বেস, মানে যে বেস গুলো ওয়াটার সলিউবল হয় তাদেরকে আমরা অ্যালকালি বলি। বাকি মোটামুটি নেচার মোটামুটি সেম। তাহলে অ্যালকালি নেব। যদি আমরা কোনো অ্যামোনিয়াম লবণের মধ্যে ক্ষার মেশাই, অ্যালকালি দিই, তাহলে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে আমাদের যেটা ডিজায়ার্ড কম্পাউন্ড অ্যামোনিয়া, সেই অ্যামোনিয়া পাবো। সাথে পাবো আমরা ওয়াটার, মানে অ্যামোনিয়া আর ওয়াটার এটা পাবোই, মানে NH3 আর H2O পাবোই। সাথে যেটা হবে সেটা হচ্ছে সল্ট। এই সল্টটাই একমাত্র ভ্যারি করবে, মানে এই দুটো কিন্তু কনস্ট্যান্ট। মানে এই দুটো যদি আমরা, মানে ব্যাপারটা হচ্ছে আমরা যদি অ্যামোনিয়াম সল্ট আর অ্যালকালি নিই, এই দুটো, এই পার্টটা কিন্তু আমার কনস্ট্যান্ট, মানে থাকবেই, মানে অ্যামোনিয়া আর ওয়াটার হবে, মানে NH3 আর জল হবে, এইটা ভ্যারি করবে। এই সল্ট, এই ব্যাপারটা হচ্ছে এটা ভ্যারি করবে, মানে পরিবর্তিত হবে, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যারি করবে, বাকিগুলো কিন্তু ভ্যারি করবে। তো যাই হোক, তো দেখে নি এবার এক্সাম্পল দেখি। আমরা, যদি তুমি এক্সাম্পল দেখো সত্যি হচ্ছে কিনা, মানবে কেন, আগে দেখো হচ্ছে কিনা। তাহলে অ্যামোনিয়াম সল্ট, ধরো একটা অ্যামোনিয়াম ক্লোরাইড, ধরো নিলাম আমি অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। একটা বেসের অ্যালকালির কথা বলো, মানে জেনারেল অ্যালকালি, মানে অ্যামোনিয়াম সল্ট আমরা কি লিখতে পারি, এখানে আমি লিখে দিচ্ছি। অ্যামোনিয়াম সল্ট আমরা কি ভাবতে পারি? ন্যাচারালি NH4Cl হতে পারে, NH4 এর হোল টুয়াইস SO4 হতে পারে, এটসেট্রা, মানে অ্যামোনিয়াম সালফেট এটসেট্রা, এগুলো। আর অ্যালকালি মানে কি হতে পারে? কমন অ্যালকালি কি? NaOH, KOH, CaOH এর হোল 2, NH4OH হয়, কিন্তু তুমি এখানে অ্যামোনিয়া তৈরি করবে, তাই NH4OH টা লিখছি না। এইগুলো জেনারেলি এটসেট্রা, তো এইগুলো, তো এই কমন যে নামগুলো আমরা জানি সেগুলো দিয়ে করে দিচ্ছি। তাহলে NH4Cl প্লাস ধরো আমি নিলাম NaOH, প্লাস ধরো নিলাম আমি হচ্ছে NaOH। NH4Cl আর NaOH এর কি হবে? কোনো ভাবার দরকার নেই, কিচ্ছু ভাবতে হবে না, জাস্ট এখানে দেখো ফর্মুলার মতো কি তৈরি হবে, অ্যামোনিয়া মানে NH3, নেক্সট কি তৈরি হবে, ওয়াটার মানে হচ্ছে H2O, নেক্সট কি তৈরি হবে, সল্ট মানে কি থাকে, একটা ক্যাটায়ন থাকবে H+ ছাড়া, একটা অ্যানায়ন থাকবে OH- ছাড়া। খুঁজে দেখি, তাহলে আমরা খুঁজে ফেলি, টর্চ দিয়ে খুঁজি। দেখো এখানে কি ক্যাটায়ন রয়েছে, Na+, এটা একটা ক্যাটায়ন, আর Cl এটা হচ্ছে অ্যানায়ন, তাহলে এই দুটোকে জুড়ে দিই, তাহলেই হয়ে যাবে, মানে হচ্ছে NaCl। মানে সোজা কথা, অ্যালকালি থেকে ক্যাটায়নকে খুঁজে বের করো, অ্যামোনিয়াম সল্ট থেকে অ্যানায়নটাকে জোড়ো, দুটোকে জুড়ে দাও, কম্বাইন করে দাও,
ব্যাস কাজ শেষ। মানে তুমি NH4 এর হোল টুয়াইস SO4 নাও, প্লাস ধরো তুমি দিলে NaOH, তাহলে কি হবে, কি আছে দেখো কি তৈরি হবে, অ্যামোনিয়া NH3 প্লাস ওয়াটার H2O প্লাস সল্ট। সল্ট কি এখানে ক্যাটায়ন কি Na, এখানে অ্যানায়ন কি SO4 2 মাইনাস, তাহলে কি তৈরি হয়ে যাবে Na2SO4। Na এর যোজ্যতা 1, Na এর যোজ্যতা হচ্ছে 1 আর SO4 এর যোজ্যতা 2, তাহলে কি হবে ক্রস হবে, তার মানে Na2SO4 Na2SO4, তাই Na2SO4 NaSO4 লিখলে কিন্তু হবে না, তো যাই হোক Na2SO4 মানে সোডিয়াম সালফেট। সেম ভাবে তুমি পাল্টে দাও, ধরো নিলে NH4 এর হোল টুয়াইস SO4 প্লাস KOH, তাহলে কি হবে, তাহলেও একই NH3 হবে, এটা সেই H2O হবে কমন, সাথে কি দিতে হবে, এখানে হবে এখানে Na2SO4, এখানে হবে K2SO4, সেম তো NOH এর জায়গায় KOH এসেছে জাস্ট, তাহলে কি হবে K2SO4, এখানে ক্যাটায়ন পটাশিয়াম, এখানে সালফেট হয়ে গেল। তাহলে তুমি নিলে NH4Cl সাথে CaOH এর হোল টু, এটা একবারও ব্যবহার করা হয়নি, তাহলে CaOH এর হোল টু, তাহলে কি হবে, তো সেই NH3 আর ওয়াটার তো হবে, লিখে ফেলে হবে যোগ কারণ বুঝে, NH3 ওয়াটার প্লাস কি হবে ক্যাটায়ন কে এখানে ক্যালসিয়াম, অ্যানায়ন কে এখানে ক্লোরিন, তাহলে কি হবে CaCl2। কেন CaCl2, কারণ ক্যালসিয়ামের যোজ্যতা 2, Cl এর যোজ্যতা 1, তাহলে ক্রস গুণ করলে ছোটবেলার নিয়ম, তাহলে কি হবে Ca একটা আর Cl দুটো, তাহলে CaCl2। এই ব্যাপারটা হচ্ছে একদম সহজ, তাহলে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এই হচ্ছে এখন ব্যালেন্স করিনি আমি, রিঅ্যাকশন গুলো ব্যালেন্স করবো, ঠিক আছে করে দিচ্ছি। আচ্ছা তাহলে দেখো প্রথম রিঅ্যাকশনে নাইট্রোজেন একটা, এই চারটে আর একটা পাঁচটা, এই যেখানে তিনটে আর দুটো পাঁচটা, Cl একটা, সোডিয়াম একটা, অক্সিজেন একটা, মানে এটা হচ্ছে ব্যালেন্স হয়ে রয়েছে। এটার ক্ষেত্রে দেখি এখানে নাইট্রোজেন প্রথমে দেখতে পাচ্ছি, নাইট্রোজেন দুটো, এখানে কিন্তু একটা, 2 বসিয়ে দিয়েছি কারণ বুঝে। তারপর কি রয়েছে সোডিয়াম, দেখো এখানে দুটো, এখানে কিন্তু একটা, তাহলে 2 বসিয়ে দিই। এবার হাইড্রোজেন গুলো ক্যালকুলেট করো, হাইড্রোজেন কটা, 4 দুগুণে 8টা, আর এখানে দুটো 10টা, এখানে কটা 3 দুগুণে 6টা, তার মানে এখানে 2 করলে 6টা, 2 4টে 10টা। অক্সিজেন ধরে কটা 4টে, অক্সিজেন এখানে 4টে। ওকে আচ্ছা এটা সেম রিঅ্যাকশন, তাহলে এখানে 2KOH করে দিই, 2NH3 করে দিই, 2H2 করে দিই। এটার ক্ষেত্রে দেখি নাইট্রোজেন একটা, দেখো একটা জিনিস মনে আসছে, CaCl2, এখানে দুটো Cl, এখানে কিন্তু একটা Cl, তাহলে এখানে 2 করে দাও, তাহলে কি হলো আর, তাহলে নাইট্রোজেন আবার দুটো হয়ে গেল, তাহলে নাইট্রোজেন এখানে দুটো করে দিই। এবার হাইড্রোজেন ব্যালেন্স করো, 4 দুগুণে 8, এখানে দুটো 10, এখানে 3 দুগুণে 6, তাহলে 2 করে 4 10। আর অক্সিজেন কটা আছে, অক্সিজেন দুটো, Ca একটা, ওকে তাহলে ব্যালেন্সড হয়ে গেছে। তো এগুলো আমরা ন্যাচারালি দেখলাম, এগুলো যে কোনো পদ্ধতিতেই আমরা কিন্তু অ্যামোনিয়া পাবো। সব জায়গায় দেখো এখানে অ্যামোনিয়া তৈরি হয়েছে, এখানে অ্যামোনিয়া হয়েছে, এখানে অ্যামোনিয়া হয়েছে, এখানে অ্যামোনিয়া হয়েছে, সব জায়গায় কিন্তু আমাদের অ্যামোনিয়া আমরা পেয়েছি। ক্লিয়ার? তো এখন ব্যাপার হচ্ছে তোমাকে ল্যাবে বানাতে দিয়েছে, বলেছে তুমি ল্যাবে যে পরীক্ষাগারে যে প্রস্তুতিটা করা হয় অ্যামোনিয়া সেটা করো। এখন তোমাকে বললাম বা বোর্ডে পরীক্ষা এসেছে অ্যামোনিয়া পরীক্ষাগার প্রস্তুতি লেখো, রাইট দা ল্যাবরেটরি প্রিপারেশন অফ অ্যামোনিয়া। তখন তুমি কি 4টি রিঅ্যাকশন লিখতে পারবে? তা নয়, 4টের মধ্যেও দেখা গেছে কোনো একটা পার্টিকুলার বেস্ট, এটাই হচ্ছে বেস্ট, তো সেই রিঅ্যাকশনটাই আমরা হচ্ছে ল্যাবে ইউজ করব। তো কোনটা ইউজ করব, কেন ইউজ করব, সব পরে আসছে, ঠিক আছে, একটু ধৈর্য ধরে শুনতে হবে। তো প্রথম যেটা, তাহলে এই 4টের মধ্যে যেটা বেস্ট সেটা আমরা লিখছি, আরো হতে পারতো লিখিনি, আর জেনারেলি এখন এই 4টের মধ্যে লিখছি, আমি অলরেডি লিখে দিয়েছি ল্যাব মেথডটা, তো সেটা আমরা লিখবো, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমরা এবার যারা পড়বো, আমরা প্রিপারেশন করবো কিভাবে বুঝে গেছি যে অ্যামোনিয়াম সল্টের মধ্যে কিছু অ্যালকালি মেশালেই আমার অ্যামোনিয়া আর ওয়াটার হবেই, এটা হচ্ছে কমন, সাথে কোনো না কোনো সল্টটা তৈরি হবে, অ্যালকালির যে ক্যাটায়ন পার্ট আর অ্যামোনিয়াম সল্টে যে অ্যামোনিয়াম সল্ট নিয়েছি তার যে অ্যানায়ন পার্ট, সেই ক্যাটায়ন আর অ্যানায়নটাকে ওদের ভ্যালেন্সি অনুযায়ী কম্বাইন করে দেবো। ক্লিয়ার? তো এখন যেটা দেখি একদম ল্যাব মেথডটা করি। ল্যাব মানে ল্যাবরেটরি, ঠিক আছে, মানে হচ্ছে পরীক্ষাগার পদ্ধতি, বাংলা যারা লিখছো তারা লিখবে পরীক্ষাগার পদ্ধতি, ল্যাব প্রিপারেশন, ঠিক আছে, পরীক্ষাগার পদ্ধতি মানে ল্যাবে এক্সাক্ট এটাই ইউজ করা হয়। তো সেটা কি করা হয়, তো সেটা এখানে নেওয়া হয়, সেটা হচ্ছে ল্যাব মেথডে যেটা করা হয় সেটা আমরা করি অ্যামোনিয়াম ক্লোরাইড নিই, মানে রিএজেন্ট হিসাবে, পয়েন্ট করে লিখো রিএজেন্ট কি হয় এখানে, তাহলে এখানে রিএজেন্টটা ইউজ করা হয়, রিএজেন্টটা এখানে ইউজ করি আমরা, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড
তো বাংলাটাও লিখে নেবে, মানে এর ফুল নামটাও লিখবে, পরীক্ষায় যখন দেবে তখন কিন্তু কেমিক্যাল ফর্মুলা আর ফুল নেম দুটোই লিখবে, দুটোতে হাফ হাফ করে এক থাকে, ঠিক আছে? তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড লিখবে, আর একটা হচ্ছে নেবো আমরা কোনো, বুঝতেই পারছো, অ্যামোনিয়াম সল্ট, আর বেসটা আমরা এখানে জেনারেলি ইউজ করি CaOH এর হোল 2। কেন NOH নয়, কেন KOH নয়, সেটা আমি পরে বলছি। তাহলে NH4Cl আর CaOH এর হোল 2 আমরা এখানে নেব। তাহলে অ্যামোনিয়া পরীক্ষাগার পদ্ধতির ক্ষেত্রে বিকারক গুলো, রিয়েজেন্ট গুলো হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে CaOH এর হোল 2। ক্লিয়ার? এই CaOH এর হোল 2 কিন্তু আমরা স্ল্যাকড লাইমও বলে থাকি, স্ল্যাকড লাইম বইতে দেখবে লেখা আছে। ক্লিয়ার? ওকে। আর কি করা হয়, এই রেশিওটা কি নিই আমরা, কি অনুপাতে নিই, মানে রেশিওটা হচ্ছে সবসময় হচ্ছে মানে NH4Cl is to CaOH এর হোল 2, এই ব্যাপারটা 1:3 অনুপাতে। এটাকে বেশি নেই, কেন নেই একটু পরে আবার বলছি, আগে জাস্ট শুনে নাও, এগুলো লিখে নাও, নোট ডাউন করে নাও। এটা 1:3 নেওয়া হয়। ক্লিয়ার? এবার নেক্সট যেটা আসছে, তাহলে রিঅ্যাকশন কি হবে এটা তো আমরা বুঝতেই পারছি। রিঅ্যাকশন কি হবে একটু আগে করেছি, তাহলে রিঅ্যাকশনটা আমি আর লিখছি না, একটু পরে আবার লিখবো। তো এই ব্যাপারটা একটু হলে বুঝে নিই, ঠিক আছে? রিঅ্যাকশনটা আরেকবার লিখে দিচ্ছি, রিঅ্যাকশনটাও আরেকবার লিখে দিলাম। রিঅ্যাকশনটা কি হচ্ছে, রিঅ্যাকশনটা হচ্ছে NH4Cl এক্ষুনি লিখেছিলাম প্লাস CaOH এর হোল 2, এটা বোধহয় 2 এসেছিল, 2 লিখেই দিই। আর হয়েছিল কি কি জানো, NH3 এটাও 2 এসেছিল, প্লাস 2H2O এলো, আর একটা আসলো হচ্ছে CaCl2, তাই তো? এই রিঅ্যাকশনটা তার হচ্ছে, তার মানে আমাদের পরীক্ষায় যদি বলে অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতির ল্যাবরেটরি প্রিপারেশনে যে রিয়েজেন্ট কি, তাহলে লিখবো এটা, যে রেশিও কি, তাহলে লিখবো এটা, আর রিঅ্যাকশনটা কি হচ্ছে না, কেমিক্যাল রিঅ্যাকশন 2NH4Cl প্লাস CaOH এর হোল 2 অ্যারো দিয়ে 2NH3 প্লাস 2H2O প্লাস CaCl2। তো একবার রিঅ্যাকশনটা কিভাবে হচ্ছে একবার দেখে নিই, ব্যাপারটা রিঅ্যাকশনটা কিভাবে হচ্ছে। ক্লিয়ার? তো কিভাবে হচ্ছে সেই ব্যাপারটা একটু বুঝে নিই। তো দেখো, ব্যাপারটা পড়ে দেখে নিই একটুখানি। তো কি হয়, ফ্লাস্ক নেওয়া হয়, একটা গোলদার ফ্লাস্ক টাইপের। আমি ছবি কিন্তু খুব বাজে আনি, হ্যাঁ, বেশি হাসাহাসি করলে হবে না। ধরো ওকে, নল রয়েছে, এই নল থেকে ধরো একটা নল আমরা বের করলাম, এরকম রয়েছে। এই নলের মুখটা ধরো অ্যাটাচড রয়েছে কোন একটা পাত্রের সঙ্গে, ঠিক আছে? সেটা হচ্ছে পাত্রটাকে লিখছি আমি, অ্যাটাচ করা হয়েছে নলটাকে। এরকম কিছু, ঠিক আছে? ধরো এরকম একটা পাত্র রয়েছে। ক্লিয়ার? তো যাই হোক, তো এখানে কি হচ্ছে, এই জায়গাটাতে যেটা হয় সেটা হচ্ছে এখানটাতে কি রয়েছে, এই জায়গাটাতে নেওয়া থাকে রিয়েজেন্ট গুলোকে, এইখান থেকে রিয়েজেন্ট গুলো। রিয়েজেন্ট মানে কি কি, এখানে রয়েছে NH4Cl প্লাস CaOH এর হোল 2, এর রয়েছে NH4Cl আর CaOH এর হোল 2। তো যদি এটা নিচের রিঅ্যাকশনে কি হবে, কি তৈরি হবে, NH3 আর H2O হবে, সাথে তৈরি হবে কি CaCl2, এখানে ব্যালেন্স করছি না। এবার কথা মাথায় রাখবে, NH3 is, এটা মনে রাখার জন্য বলছি, NH3 is highly soluble in water, মানে অ্যামোনিয়া জলে খুবই দ্রাব্য হয়। ওকে, অ্যামোনিয়া জলে খুবই দ্রাব্য, হাইড্রোজেন বন্ড হয়, পরে শিখবে বা কখনো ক্লাসে পড়ে থাকলে হয়তো জানতে পারবে। তাহলে হচ্ছে NH3 হচ্ছে এখানে জলে খুব ভালো দ্রাব্য হয়। তো ঠিক আছে, তাহলে জলে যদি দ্রাব্য হয় তার মানে এই NH3 আর H2 একসঙ্গে মিলে মিশে একাকার হয়ে যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এখান থেকে যে অ্যামোনিয়া তৈরি হবে, তাহলে এখান দিয়ে কি যাবে, এখান থেকে যাবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি NH3
প্লাস H2O। এটা কি করবে, এরা এই জায়গাটা দিয়ে যাচ্ছে, 9 এর মধ্যে দিয়ে যাচ্ছে, দিয়ে এখানে পাস করবে, এখান দিয়ে এখানে উঠবে। এবার এই যে জায়গাটা, এইখানটাতে এরকম এরকম কি থাকে, বিভিন্ন ড্রাইং এজেন্ট। এগুলো কি ড্রাইং এজেন্ট। ড্রাইং এজেন্টের বাংলা কারা হচ্ছে শুষ্ক কারক পদার্থ, যারা ড্রাই করে। ড্রাই করা মানে কি, তুমি জামা কাপড় শুকাচ্ছ মানে কি, ড্রাই করছো মানে কি জামা কাপড়ের মধ্যে জলটাকে শুকিয়ে দিচ্ছ। তো ড্রাইং এজেন্ট মানে কি ওয়াটার পার্টটা কি শুকিয়ে দেবে। কারণ মেন ব্যাপারটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাবজর্ব করে নেবে তাকে, ওয়াটারকে। মানে এটা কি করবে, এটা হচ্ছে অ্যাবজর্ব করবে কাকে না, H2O কে এটা অ্যাবজর্ব করে নেবে। H2O কে অ্যাবজর্ব করছে, তাহলে H2O কে যদি অ্যাবজর্ব করে, তাহলে এখান থেকে পাস করার পর এখান দিয়ে যেটা যাবে, এটা কি আসবে এখানটাতে, এই জায়গাটাতে অ্যাকচুয়ালি NH3 চলে আসবে, অ্যামোনিয়া আসবে। তাহলে অ্যামোনিয়া এই পাত্রটাতে আসছে, এখানে অ্যামোনিয়া চলে আসলো এই জায়গাটাতে। তাহলে এই অ্যামোনিয়াটাকে আমরা কালেক্ট করব কিভাবে, মানে অ্যামোনিয়ার কালেকশনটা কিভাবে আমরা সংগ্রহ করব কিভাবে, এটাকে বলে বলতে হবে সংগ্রহ। তাহলে অ্যামোনিয়ার কালেকশনটা কিভাবে হবে না, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার। তোমরা যারা পড়েছো জানো নিশ্চয়ই, লেখা থাকে আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, অথবা আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার, এই টাইপের ভাষা লেখা থাকে। তো এখানে যেটা হবে, কালেকশনটা হবে কি ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার। এয়ারের ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট মানে নিম্ন অপসারণ, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হবে। তো এখন প্রশ্নটা হচ্ছে, স্যার আপনি এরকম হঠাৎ লিখে দিলেন কেন, মানে এটা ব্যাপারটা কি, হোয়াই রিজন ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার কেন? তার কারণটা হচ্ছে আমরা এক্ষুনি পড়েছি যে NH3 is lighter than air। অ্যামোনিয়া বায়ুর থেকে হালকা, তাহলে কি হবে, বায়ুর নিম্ন অপসারণ। মানে বায়ু তো ভারী, অ্যামোনিয়া কি হালকা, তাহলে অ্যামোনিয়া উপরে চলে যাবে, বায়ু নিচ দিয়ে বেড়ে যাবে, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হবে এয়ারের। ক্লিয়ার? তো সেই ব্যাপারটা। আচ্ছা, অনেকে বলে স্যার আমি তো এরকম টার্ম পড়েছি, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটারও হতে পারতো, জলের নিম্ন অপসারণ, জল কেন নিলাম না? তাহলে এখন প্রশ্ন বলি, তাহলে এখানে লিখে রাখি NH3 cannot be collected by downward displacement of water। তো এখন প্রশ্ন যে এই যে এটা লিখলেন, হয় না, এটা হবে কেন? হয় না বলেই তো এটা হয় এটা নয় এটা হবে, তার মধ্যে এটা হয় বলে দিয়েছি, মানে এটা হয় না কেন? জলের নিম্ন অপসারণ দিয়ে সংগ্রহ করা হয় না কেন? ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার দিয়ে কেন কালেক্ট করা হচ্ছে না? তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমরা অলরেডি যে বলেছি, NH3 is highly soluble in water। ঠিক আছে? তার কারণ কি? ডিউ টু H বন্ড, হাইড্রোজেন বন্ড। না জানা থাকলে পরে কখনো জিজ্ঞেস করলে বলে দেবো, এখন আমাদের ক্লাস 11 এ দেখবে এটা আছে। তো যাই হোক, না জানা থাকলে আপাতত জেনে রাখো যে অ্যামোনিয়া হচ্ছে জলে খুব ভালোভাবে দ্রাব্য। তাহলে কেন হচ্ছে, তার কারণটা হচ্ছে এটাই যে NH3 is highly soluble in water। অ্যামোনিয়া জলে খুবই দ্রাব্য, সেই কারণে কি হচ্ছে, অ্যামোনিয়াকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হচ্ছে, কি করে তো দ্রাব্য হয়ে যাবে, সলিউবল হয়ে যাবে, তাহলে কি করে হবে? তো যাই হোক, এখন ড্রাইং এজেন্ট, এখানে লিখে ড্রাইং এজেন্ট মানে শুষ্ককারী পদার্থ, শুষ্ককারক পদার্থ যারা জলকে অ্যাবজর্ব করছে। তো ড্রাইং এজেন্ট কারা হয়? তাহলে আমি দেখে নিই সাম এক্সাম্পলস অফ ড্রাইং এজেন্ট। এখানে বাবু ড্রাইং এজেন্ট বলে লিখে রাখলে তো আর হবে না, ড্রাইং এজেন্ট বলে লিখে রাখলে তো হবে না, কিছু না কিছু ড্রাইং এজেন্ট তো ব্যবহার করে, কেউ না কেউ তো কোনো কেমিক্যালস তো আছে। তো ড্রাইং এজেন্ট গুলো জেনারেলি কি কি, একটু জেনারেলি সাম এক্সাম্পল লিখেছো, সাম এক্সাম্পল। আমি কিন্তু এক্সাক্ট বলিনি, এটাই ইউজ করা, আমি বলছি এক্সাম্পল। মানে কিছু ড্রাইং এর এক্সাম্পল তুমি জেনে রাখো, সেগুলো হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4 হতে পারে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড হতে পারে, অথবা P2O5, ফসফরাস পেন্টঅক্সাইড, এটা হতে পারে। তোমার
আর কি হতে পারে CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে, আর কি হতে পারে, আর হতে পারে ইম্পর্টেন্ট CaO, এগুলো হতে পারে এটসেট্রা। তো এইগুলো জেনারেলি ড্রাইং এজেন্ট, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, ফসফরাস পেন্টঅক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, CaO যেটাকে কুইক লাইম বলা হয়। জানো নিশ্চয়ই CaO কি বলি, কুইক লাইম, কুইক লাইম বলা হয়, ঠিক আছে। তো এইগুলো ব্যবহার করা যেতে পারে। তাহলে এখন প্রশ্ন স্যার এখানে কি যা ইচ্ছে করলেই হবে, তার মানে H2SO4 দিই বা P2O5 দিই বা CaCl2 বা CaO যে কোনো একটা দিলেই হলো না, যে কোনো একটা দিলে কিন্তু হবে না, এখানে পার্টিকুলার কিছু একটা আছে। তো আগে দেখে নিই আমরা ড্রাই এজেন্ট হওয়ার কন্ডিশনটা কি, শর্তটা কি, মানে এই ড্রাই এজেন্ট হতে পারে, অন্যদের করা যাবে না, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে আশা করি। তো ব্যাপারটা হচ্ছে এখান দিয়ে দেখো অ্যামোনিয়াটা পাস করছে, এর কাজ হচ্ছে শুধু ওয়াটারকে অ্যাবজর্ব করা, এর কিন্তু কাজ অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাক্ট করা নয়, এর কাজ হচ্ছে ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশন করা। ড্রাই এজেন্টের কন্ডিশন কি হবে, যারা ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশন করবে না। তোমার ব্যাপারটা হচ্ছে ড্রাইং এজেন্ট কারা হবে, ড্রাইং এজেন্ট না ক্যান নট রিঅ্যাক্ট উইথ অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সঙ্গে কিন্তু রিঅ্যাকশন করতে পারবে না। কেন? কারণ অ্যামোনিয়ার সঙ্গে যদি রিঅ্যাকশন করে তাহলে আমি এখানে অ্যামোনিয়া পাবো না, অ্যামোনিয়া যদি রিঅ্যাক্ট করেই ফেলে কারোর সঙ্গে তো অন্য কিছু পেয়ে যাবো, তাহলে অ্যামোনিয়া তো আর পাবো না। তার মানে এখানে ড্রাইং এজেন্ট গুলো এমন হবে যে অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাক্ট করতে পারবে না। তাহলে দেখো অ্যামোনিয়ার নেচার কি, অ্যামোনিয়া বেসিক, বেসের সঙ্গে কে রিঅ্যাকশন করে, বেসের সঙ্গে অ্যাসিডের রিঅ্যাকশন হয়, বেসের সঙ্গে বেসের কখনো রিঅ্যাকশন হয় না। তার মানে ড্রাইং এজেন্ট তাকেই হতে হবে যে নিজে বেসিক, কিন্তু যারা নিজে অ্যাসিডিক তাদের সঙ্গে কিন্তু আমরা রিঅ্যাকশন করতে পারবো, তাদেরকে কিন্তু আমরা ড্রাইং এজেন্ট হিসেবে ইউজ করতে পারবো না। ক্লিয়ার? তার মানে এটাকে একটা বলতে পারি ক্যান নট রিঅ্যাক্ট উইথ NH, যেমন তখন ড্রাইং এজেন্টের একটা কন্ডিশন কি লিখতে পারি, ক্যান নট বি অ্যাসিডিক ইন নেচার। তাহলে ড্রাইং এজেন্ট হওয়ার তাহলে আমার দুটো কন্ডিশন, একটা হচ্ছে ক্যান নট রিঅ্যাক্ট উইথ NH3 আর ক্যান নট বি অ্যাসিডিক ইন নেচার, মানে আম্লিক হতে পারবে না। কারণ আম্লিক হলেই কি হবে, অ্যামোনিয়া বেসিক, এর সঙ্গে রিঅ্যাকশন করে ফেলবে। ক্লিয়ার? তাহলে এখন দেখো এখানে কি কি ইউজ করেছি আমি, এখানে সালফিউরিক অ্যাসিড যদি ইউজ করি তাহলে ব্যাপারটা কি হবে, দেখো তোমার NH3 আছে, এখানে যদি H2SO4 হয় তাহলে NH2 যাচ্ছে, এখানে সালফিউরিক অ্যাসিড, তাহলে এদের সঙ্গে কি রিঅ্যাকশন হবে, কেন H2SO4 কি অ্যাসিডিক, ভেবে দেখো H2SO4 কি অ্যাসিডিক, তাহলে NH3 প্লাস H2SO4 হলে কি হবে, অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম সালফেট NH4 এর হোল টুয়াইস SO4 হয়ে যাবে, NH4 এর হোল টুয়াইস SO4। দেখো দুটো নাইট্রোজেন 2 করে দিই তাহলে ব্যালেন্স হয়ে যাচ্ছে। তো দেখো তো হাইড্রোজেন কটা, 3 দুগুণে 6 আর 2 8, 4 দুগুণে 8 হয়ে গেছে। তার মানে এখানে কি অ্যাকচুয়ালি তাহলে কি আমি H2SO4 ব্যবহার করতে পারবো? উত্তর হবে না, H2SO4 ব্যবহার করা যাবে না। রিজন কি, কারণ কি? তার কারণ হচ্ছে অ্যামোনিয়া নিজে ক্ষারীয়, একে ড্রাই করতে হলে এমন যৌগ নিতে হবে যে নিজে ক্ষারীয় হবে কিন্তু আম্লিক হতে পারবে না। কিন্তু H2SO4 আমরা জানি নিজে একটা স্ট্রং অ্যাসিড, তাহলে সহজেই অ্যামোনিয়া সঙ্গে বিক্রিয়া করে ফেলবে এবং বিক্রিয়া করে কি করবে না অ্যামোনিয়াম সালফেট তৈরি করবে। সেই কারণে আমরা H2SO4 কে সুস্বাদু পদার্থ হিসেবে ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার? তাহলে এর অ্যান্সার হয়ে গেল। নেক্সট হচ্ছে P2O5। তাহলে এবার NH3 আসছে, এখানে P2O5, তাহলে P2O5 এর সঙ্গে কি রিঅ্যাকশন করবে? তাহলে এটা অক্সাইড, P2O5 অক্সিজেন আছে মানে এটা অক্সাইড। তাহলে মনে করে দেখো ক্লাস 9 এ পড়েছো অক্সাইডে আবার ভাগ আছে, আম্লিক অক্সাইড, ক্ষারীয় অক্সাইড। তাহলে আম্লিক অক্সাইড এবার আমরা তোমরা পিরিয়ডিক টেবিল পড়েছো, পর্যায় সারণী, সেখানে পড়েছো ধাতুর অক্সাইড গুলো কি হয় ক্ষারীয়, অধাতুর অক্সাইড কি হয় আম্লিক। অধাতুর অক্সাইড আম্লিক হয়, তাহলে ফসফরাস কি অধাতু, তাহলে ফসফরাসের অক্সাইড কি হবে আম্লিক হবে। তার মানে P2O5 নিচে পুরোপুরি অ্যাসিড না হলেও কি হবে, এই অক্সাইডটার নেচারটা কি, এটা হচ্ছে আম্লিক অক্সাইড একটা অ্যাসিডিক অক্সাইড। তার মানে কি হবে, যেহেতু অ্যাসিডিক অক্সাইড তাহলে বেসের সঙ্গে রিঅ্যাক্ট করে ফেলবে, রিঅ্যাক্ট করে করবে এটা অ্যাকচুয়ালি এই অ্যাকুয়াস সলিউশন, যেহেতু তাহলে H2 নেব, নিলে কি তৈরি হবে, এটা অ্যামোনিয়াম ফসফেট তৈরি হবে, NH4 এর হোল 3 PO4 অ্যামোনিয়াম ফসফেট তৈরি হবে, অ্যামোনিয়াম ফসফেট। ক্লিয়ার? অ্যামোনিয়াম ফসফেট তৈরি হচ্ছে, এর নাম অ্যামোনিয়াম ফসফেট, PO4 মানে ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট। এখানে ব্যালেন্সটা করলে কি আসবে, অ্যাকচুয়ালি আমি একবার লিখে দিচ্ছি, এটা 6 আসবে 6 আর এই জায়গাটা আসবে 3H2O, 6NH3 আর 3H2 করলে দেখো ব্যালেন্স মিলে গেছে নিশ্চয়ই।
নেক্সট যেটা আছে সেটা হচ্ছে CaCl2। এবার CaCl2 করলে কি হবে, CaCl2 এর সঙ্গে অ্যামোনিয়া একটা বিশেষ সম্পর্ক রয়েছে। কি করে না, CaCl2 এর সঙ্গে অ্যামোনিয়া যুক্ত হয়ে কি তৈরি করে, একটা জুতো যৌগ তৈরি করে। কি তৈরি করে, জুতো যৌগ, যেটাকে ইংলিশে বলে অ্যাডাক্ট, ADDUCT, অ্যাডাক্ট। সেটা কি তৈরি করবে, কি অ্যাডাক্ট, এখানে অ্যাকচুয়ালি 8টা NH3 লাগে, তৈরি হয় CaCl2.8NH3 এই জায়গাটা একটু গুলিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা একটু ফ্রেশ করে দিই, অন্য কার্ডে লিখছি, ঠিক আছে, এই দিকের অ্যান্সার গুলো তাহলে তৈরি হবে। যেটা এখানে তৈরি হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট NH4 এর হোল 3 PO4। অ্যাকচুয়ালি আমি অন্য জায়গায় লিখতে পারতাম, কিন্তু ড্রাইং এজেন্ট এখানে লিখছি বলে এক জায়গায় থাকলে বুঝতে সুবিধা হবে, তার জন্য লেখার চেষ্টা করতে। এখানে কি হবে, CaCl2.8NH3, এটাকে একটা অ্যাডাক্ট বলে, অ্যাডাক্ট, ADDUCT, অ্যাডাক্ট, বাংলা এটাকে বলে জুতো যৌগ, ঠিক আছে। জুতো যৌগ মানে যেখানে একসঙ্গে জুড়ে যাচ্ছে সেই জাতীয় বিক্রিয়াকে বলে জুতো যৌগ। তাহলে এটা হচ্ছে অ্যাডাক্ট হচ্ছে, মানে এটাও কিন্তু বিক্রিয়া করে ফেলছে, তার মানে H2SO4 বিক্রিয়া করে ফেলছে, P2O5 বিক্রিয়া করে ফেলছে, CaCl2 বিক্রিয়া করছে। তার মানে আমরা H2SO4 কে ব্যবহার করতে পারবো না, P2O5 কে ব্যবহার করতে পারবো না, CaCl2 কে ব্যবহার করতে পারবো না। এদেরকে আমরা এখানে বিক্রিয়া করতে ব্যবহার করতে পারবো না, কিন্তু অন্যান্য অনেক প্রিপারেশনের সময় আমরা এদেরকে ব্যবহার করতেই পারি, এখানে করা যাবে না। তো এখন পড়ে রইল কি, CaO। তো দেখো CaOটা কি, ক্যালসিয়াম অক্সাইড কি, তাহলে এখানে যদি CaO পড়ো, CaO অ্যাকচুয়ালি কি, কেটে দিকে CaO, এটা ভেবে দেখো, ক্যালসিয়াম কি, এটা মেটাল, ক্যালসিয়াম তো মেটাল আর অক্সিজেন তো অক্সাইড, তার মানে এটা কি, এটা তো মেটাল অক্সাইড, এটা তো মেটাল অক্সাইড, নন মেটাল অক্সাইড তো না, এটা তো ধাতুর অক্সাইড। ফসফরাস P2O5 কি ছিল, নন মেটাল অক্সাইড, মানে অধাতুর অক্সাইড। এটা কি, এটা ধাতুর অক্সাইড, মানে কি মেটাল অক্সাইড, মানে কি বেসিক, মেটাল অক্সাইড মানেই হচ্ছে বেসিক, তার মানে ক্ষারীয়, তার মানে এ কিন্তু বেসিক যেহেতু, তার জন্য এটা কিন্তু কখনোই অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করতে পারবে না। তার মানে এখানে আমরা ড্রাইং এজেন্ট হিসেবে কি নেব, আমরা এখানে কিন্তু CaO কে ব্যবহার করব, ক্যালসিয়াম অক্সাইড কুইক লাইম কে ব্যবহার করব। ক্লিয়ার? তো আরো কিছু কথা, এক্সট্রা কিছু জিনিস বলে দিই। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এখানে আমরা এই যে এই জিনিসটা, এদের রেশিওটা দেখেছিলাম নেব 1:3। আগে এটা আছে বলে 1 লিখলাম, পরে এটা বলে 3 লিখলাম, মানে NH4Cl টা হচ্ছে 1 ভাগ আর CaOH এর হোলটা হচ্ছে 3 ভাগ। তো প্রথম কথা হচ্ছে এটা কেন নেব, প্রথমেই বলেছিলাম, রেশিও লিখেছিলাম। তবে কেন আমরা NH4Cl কে কম নিচ্ছি, NH4Cl কম নিচ্ছি কেন, মানে এটা why, এটার কারণটা কি, মানে কেন এটা 1, এটা বেশি কেন CaOH এর হোলটা। তো অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, NH4Cl এর কি হয়ে যায়, NH4Cl যে যৌগটা, এটার কি হয়, ইজিলি সাবলিমেশন হয়। সাবলিমেশন মানে মনে পড়ছে, সাবলিমেশন পড়ছো কিন্তু, সাবলিমেশন মানে হচ্ছে ওই যে একদম কঠিন অবস্থা থেকে একবারে বাষ্প দশায় চলে যাচ্ছে, তার মানে কি ইজিলি চলে যায়, তার মানে বাষ্প দশায় চলে গেলে কি, বাষ্প চলে যাচ্ছে তাড়াতাড়ি করে, তার ফলে কি হচ্ছে, এই তো মিডিয়াম থেকে চলে যাওয়ার চান্স বেশি, তার মানে কি রেট অফ রিঅ্যাকশন, মানে বিক্রিয়া হওয়ার চান্সটা কি, রেটটা কি কমে যেতে পারে। তার জন্য আমরা ওটাকে বাড়িয়ে কি হবে, ওটা বাড়ালে তো আরো বেশি করে বাষ্প হবে, তাহলে ওটাকে বাড়িয়ে লাভ নেই, তার মানে আমরা বাড়াবো কি CaOH এর হোলটাকে, যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকে আমরা হচ্ছে বেশি অ্যামাউন্ট নেব, ঠিক আছে। তাহলে আমরা এই জন্য হচ্ছে এটাকে CaOH এর হোলটাকে বেশি নিচ্ছি আর NH4Cl কে কম নিচ্ছি। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন কিছু আসার আছে? হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে CaOH এর হোলটা কেন, CaOH এর হোল টু হয়, NaOH KOH নেওয়া হয় না এখানে, এটা আবার হয়, মানে অ্যাকচুয়ালি এর অ্যানসারটা হলে এটা পেয়ে যাবো। প্রথম কথা হচ্ছে NaOH KOH কেন নিলাম না কেন, আমরা বলছিলাম অ্যালকালি, মানে NaOH KOH দিয়ে হবে কিন্তু রিঅ্যাকশন হবে, কিন্তু ল্যাবে কেন এটা, মানে এটা বেস্ট মেথড, তাহলে NaOH KOH থেকে বেস্ট মেথড নয়, কেন নয়? তো ব্যাপারটা হচ্ছে এই যে NaOH বা KOH, এদের একটা প্রপার্টি হচ্ছে ডেলিকিউসেন্ট, এরা হচ্ছে ডেলিকিউসেন্ট হয়। ডেলিকিউসেন্ট মানে জানা আছে, ডেলিকিউসেন্ট মানে কি, ডেলিকিউসেন্ট মানে হচ্ছে এরা হচ্ছে এয়ার থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করে, বাতাস থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করে, মানে জলকে, জলীয় বাষ্প অ্যাবজর্ব করলে কি মানে গলা গলা ব্যাপার চলে আসে না, ডিজলভ করে যাবে তোর মধ্যে, মানে গলা গলা ব্যাপার, ঠিক ভালো হবে না রিঅ্যাকশনটা। মানে ডেলিকিউসেন্ট মানে যারা জানো না তাদের ক্ষেত্রে লিখে দিচ্ছি, তাদের ক্ষেত্রে আমরা লিখে দিই হচ্ছে এরা মানে হচ্ছে অ্যাবজর্ব ময়েশ্চার
from air and dissolve in it, মানে বায়ু থেকে জলকে সংগ্রহ করছে এবং তাতে দ্রবীভূত হচ্ছে, মানে গলা গলা ব্যাপার একটা। তার মানে ওটাকে ব্যবহার করলে হবে না, যেন COH এর হোল টু ব্যবহার করছি। এছাড়াও আমরা COH এর হোল টু NaOH KOH এর থেকে অনেক চিপার হয়, মানে দাম কম, তার জন্য হচ্ছে আমরা COH এর হোল টুকে জেনারেলি ল্যাবে ব্যবহার করে থাকি। ক্লিয়ার? তো এই হচ্ছে অ্যামোনিয়ার প্রিপারেশন। তো আজকে যেটুকু পড়লাম, তো সেখান থেকে আমাদের প্রশ্ন কি আসবে বলে দিচ্ছি, খাতায় একটু নোট ডাউন করে নেবে, আমি আর বোর্ডে লিখছি না। তো প্রিপারেট যেটা আসবে সেখান থেকে আমাদের মাধ্যমিকের জন্য যে অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি লেখো, মানে পরীক্ষা প্রস্তুতি কি কি পয়েন্ট লেখো, বলবে যে অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতির ক্ষেত্রে রিয়েজেন্ট কি, বিকারক কি, মানে ল্যাব মেথডের ক্ষেত্রে রিয়েজেন্টটা কি লেখো, লিখবে NH4Cl আর CaOH এর হোল টু। দেন দেবে হচ্ছে এর প্রিন্সিপালটা কি, মানে লিখবে 1:3 অনুপাতে যোগ করা হয়। তারপর থাকবে যে বলবে কেমিক্যাল রিঅ্যাকশনটা কি, দিয়ে লিখে দেবে, এই রিঅ্যাকশনটা দিয়ে দেবে NH4Cl + COH এর হোল টু NH3 + H2O + CaCl2। ব্যালেন্স করলে এখানে 2 চলে আসবে, এখানে 2 আসবে, এখানে 2 আসবে। আমি এখানটা ব্যালেন্স করে নি, আগে দেখবে ব্যালেন্স করা আছে, দুবার করেছি ব্যালেন্স, তো সেখানে আছে। আর কি দেবে, এই পরীক্ষাগার প্রস্তুতি ছবি সহ কিন্তু বর্ণনা কিন্তু চায় না, বর্ণনা চায় না, প্রসিডিওর চায় না, ঠিক আছে? তাও প্রসিডিওর তুমি তোমার লেখার মান বাড়ানোর জন্য ইচ্ছে করে রাখতেই পারো, ভালো করে এঁকে নেবে। আমি খুব বাজেভাবে এঁকেছি, এটা অনেক বড় হয়ে গেছে, এটা অনেক ছোট হয়ে গেছে, সে ঠিক আছে, অড মার্কটা লাগছে, কিন্তু আশা করি বোঝা যাচ্ছে ব্যাপারটা বোঝা যাচ্ছে কি হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপারটা। তো সেটা মানে বুঝিয়ে অ্যাটলিস্ট রাখবে। তো যাই হোক, আর কি আর আসবে যেটা কালেকশন করা কি হয় কিভাবে, মানে এই যে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, বায়ু নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। তার মানে এখান থেকে এর পরীক্ষাগার পদ্ধতি থেকে রিয়েজেন্ট ভালো করে পড়তে হবে, রেশিওটা ভালো করে পড়তে হবে, মানে প্রিন্সিপালটা ভালো করে পড়তে হবে, নীতি আর কি। তারপর যেটা পড়তে হবে, রাসায়নিক বিক্রিয়াটা পড়তে হবে, কেমিক্যাল রিঅ্যাকশনসটা পুরো একদম ব্যালেন্সড কেমিক্যাল রিঅ্যাকশন। দেন পড়তে হবে কালেকশনটা কিভাবে হচ্ছে, সংগ্রহ কিভাবে করা হচ্ছে, ঊর্ধ্ব অপসারণ না নিম্ন অপসারণ দ্বারা, শূন্যস্থানও আসতে পারে, ট্রু ফলস আসতে পারে। আচ্ছা, দেন আরেকটা কি, যেটা হচ্ছে এই ড্রাইং এজেন্ট নাকি বলতে পারে, ড্রাইং এজেন্ট কি তুমি তো লিখবে CaO, ক্যালসিয়াম অক্সাইড, কুইক লাইন। এছাড়া কেন বলবে যে CaO কে কেন ব্যবহার করা হয়, অথবা প্রশ্ন দেবে কেন সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না, কেন CaCl2 ব্যবহার করা হয় না, কেন ফসফরাস পেন্টঅক্সাইড মানে P2O5 ব্যবহার করা হয় না, এদের রিজন গুলো। তখন কিন্তু ওই যে বলবে যে আম্লিক হচ্ছে, অ্যামোনিয়া নিজে ক্ষারীয় কিন্তু আম্লিক প্রকৃতিদের সঙ্গে বিক্রিয়া করে ফেলেও, তাই এদেরকে ব্যবহার করা যাবে না, দিয়ে প্রত্যেকটার ক্ষেত্রে রিঅ্যাকশন গুলো দিয়ে দেবে, পারলে ব্যালেন্সড ইকুয়েশন গুলো দেবে। এখন থেকে প্র্যাকটিস করে ইজিলি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তো নেক্সট যখন আমরা ভিডিও করবো, আমরা দেখবো আরো কোনো পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করা যায় কিনা, যদি ওটা পরীক্ষার জন্য হয় অতটা ইম্পর্টেন্ট হবে না জানার জন্য, কারণ পরীক্ষা জেনারেলি ল্যাব মেথডটাই দেয়, ঠিক আছে? তো আর পড়বো যে মেনলি যেটা নেক্সট দিন পড়বো সেটা হচ্ছে আমরা পড়বো এদের বিভিন্ন প্রপার্টি গুলো। ফিজিক্যাল প্রপার্টি অতটা ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য, তাও ফিজিক্যাল প্রপার্টি আমি অনেকটাই বলে দিয়েছি, কালার কি হয়, স্মেল কিরকম হয়, তারপর হচ্ছে এয়ারের থেকে ভারী হয় না হালকা হয়, সেগুলো বলে দিচ্ছি, এগুলো ফিজিক্যাল প্রপার্টির মধ্যে হয়। এবার নেক্সট ক্লাসের যেটা মেন বিষয় থাকবে সেটা হচ্ছে কেমিক্যাল নেচার গুলো, মানে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা পড়বো, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এইটুকুই থাক।